আচ্ছা, ভাবুন তো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে আরব সাগরের মাঝখানে একটা বিশাল শহর ছিল। শহরটা এমন যেখানে সোনা হিরে দিয়ে তৈরি ৯ লক্ষেরও বেশি প্রাসাদ। কিন্তু একদিন হঠাৎ করে চোখের পলকে পুরো শহরটা সাগরে তলিয়ে গেল। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এটাকে নিছক একটা গল্প বলেই মনে করে এসছে। কিন্তু প্রশ্নটা হলো, যদি এটা সত্যি হয়? চলুন আজ এই রহস্যের একেবারে গভীরে যাওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে কিন্তু পৌরাণিক অতীতে নয়, বরং ১৯৮৩ সালে। ভাবুন একবার, ইন্ডিয়ান আর্কিওলজিস্টদের একটা টিম গুজরাট উপকূলের কাছে আরব সাগরের গভীরে ডুব দিয়েছে। আর সেখানে জলের নিচে তারা যা দেখল তা মোটেই স্বাভাবিক ছিল না। বিশাল বিশাল পাথরের দেওয়াল, বড় বড় পিলার, মানে এমনভাবে সাজানো যেন জলের নিচে একটা আস্ত শহর লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে তাদের শরীর জমে গিয়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, আর মনে একটাই প্রশ্ন জেগেছিল, হাজার হাজার বছরের পুরনো বইয়ে যে শহরের কথা বলা আছে, এটা কি সেই শহর? আর এটাই তো $1,000,000 কোয়েশ্চেন, মানে একটা কিংবদন্তি যা ৫,০০০ বছর ধরে চলে আসছে, সেটা কি সত্যি হতে পারে? শতাব্দীর পর শতাব্দী দ্বারকার গল্পকে আমরা মহাভারতের মতো বইয়ের একটা মিথ বা পৌরাণিক কাহিনী হিসেবেই দেখে এসেছি, তাই না? কিন্তু সমুদ্রের নিচে পাওয়া ওই প্রমাণগুলো, ওগুলো ইতিহাসবিদ আর বিজ্ঞানীদের একদম নতুন করে ভাবতে বাধ্য করছে। তো আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা। বেশ, রহস্যটা তো জমাট বেঁধেছে। তাহলে চলুন এবার সেই কিংবদন্তির শহরটার গল্পটা শোনা যাক, যাকে ঘিরে এই পুরো রহস্যটা আবর্তিত হচ্ছে। আমরা কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের সেই জমকালো রাজধানী দ্বারকার কথা। তো পৌরাণিক কাহিনী কি বলছে? বলছে যে জরাসন্ধের বারবার আক্রমণে মথুরার মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রজাদের রক্ষার জন্য স্বয়ং সমুদ্রদেবের কাছে জমি প্রার্থনা করেন। সমুদ্রদেবও তাকে নিরাশ করেননি, তিনি ১২ যোজন জমি দান করেন। আর সেই জমির উপরে দেবতাদের আর্কিটেক্ট মানে স্বয়ং বিশ্বকর্মা একটা জাদুকরী শহর তৈরি করে দেন। এই সংখ্যাটা একবার দেখুন, ৯ লক্ষের বেশি। ভাগবত পুরাণ বলছে দ্বারকায় ৯ লক্ষেরও বেশি বিশাল বিশাল প্রসাদ ছিল। আর এই প্রসাদগুলো কিন্তু সাধারণ ইট পাথরের ছিল না, এগুলো সোনা, রূপা আর চন্দ্রকান্ত মণির মতো দামি সব রত্ন দিয়ে সাজানো ছিল। ভাবা যায় একবার, কি বিশাল আর কি পরিমাণ সমৃদ্ধ ছিল সে শহরটা। আর শহরটার আয়তন প্রায় ১২ যোজন। এখনকার হিসাবে যদি আমরা দেখি তাহলে এটা প্রায় ১৫৩ স্কোয়ার কিলোমিটারের সমান। মানে সমুদ্রের মাঝখানে এত বড় একটা ভূখণ্ডের ওপর গড়ে উঠেছিল এই স্বপ্নের শহর। শুধু তাই না, বলা হয় দ্বারকার দেওয়ালগুলো নাকি ছিল সোনার, আর মেঝে ছিল রূপার। শহরে ঢোকার জন্য ছিল বিশাল বিশাল দরজা, আর এই কারণেই এর নাম হয়েছিল দ্বারকা, মানে দরজার শহর। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সেই যুগেও এই শহরে ছিল উন্নত ড্রেনেজ সিস্টেম, বন্দর, যা প্রমাণ করে যে এটা শুধু সুন্দরী নয়, একটা অত্যন্ত ওয়েল প্ল্যান্ড শহরও ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত সুন্দর, এত নিখুঁত একটা শহর কেন ধ্বংস হয়ে গেল? স্বর্গের মতো এই নগরীর পতন হলো কিভাবে? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে এক অভিশাপের গল্প। দ্বারকার ধ্বংসের পেছনে মূলত দুটো বড় অভিশাপের কথা বলা হয়। প্রথমটা তো বেশ পরিচিত, গান্ধারীর অভিশাপ। মহাভারতের যুদ্ধে নিজের সব ছেলেকে হারানোর পর তিনি দুঃখে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে ঠিক যেভাবে কৌরব বংশ শেষ হয়ে গেল সেভাবেই যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় অভিশাপটা আসে কৃষ্ণের নিজের ছেলে শাম্বের ভুলের কারণে। তিনি কয়েকজন ঋষিকে অপমান করেন, আর তারা রেগে গিয়ে অভিশাপ দেন যে শাম এমন এক লোহার মুষলের জন্ম দেবে যা পুরো যদুবংশকে শেষ করে দেবে। আর এই অভিশাপগুলোই কিন্তু একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটাতে থাকে। যেমন ধরুন, সেই লোহার মুষলটাকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তার একটা অংশ এক শিকারী পেয়ে যায় আর নিজের তীরের ফলায় লাগিয়ে নেয়। এরপর যদুবংশীয়রা এক উৎসবে অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই লড়াই করে ধ্বংস হয়ে যায়। এই সব কিছুর পর শ্রীকৃষ্ণ যখন বনে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই সেই শিকারীর তীরে তিনি আহত হন এবং দেহত্যাগ করেন। আর বলা হয়
তার মৃত্যুর সাথে সাথেই সমুদ্র তার দেওয়া জমিটুকু ফিরিয়ে নেয় আর দ্বারকা শহর চিরদিনের জন্য জলের তলায় হারিয়ে যায়। তো পৌরাণিক যুগ থেকে চলুন এক লাফে আধুনিক যুগে ফিরে আসা যাক আর পরিচয় করা যাক এমন একজন মানুষের সাথে যিনি কোনো দিনই মানতে রাজি ছিলেন না যে দ্বারকা শুধুই একটা গল্প। তার নাম ডক্টর রাও। আসলে দ্বারকা খোঁজার চেষ্টা কিন্তু হঠাৎ করে শুরু হয়নি, এর একটা লম্বা ইতিহাস আছে। ধরুন ১৯৩০-এর দশকে জেলেরা আর পাইলটরা মাঝে মাঝে জলের নিচে অদ্ভুত সব কাঠামোর কথা বলতো। এরপর ১৯৬৩ সালে প্রথম একটা অফিসিয়াল খনন কাজ হয়। ৭০-এর দশকে তো একটা তাম্রলিপিও পাওয়া গেল যেখানে কৃষ্ণের বাসস্থানের উল্লেখ ছিল, মানে ছোট ছোট ক্লু জমছিল। অবশেষে ১৯৭৯ সালে ডক্টর রাও এই রহস্যটা সমাধান করার জন্য উঠে পড়ে লাগলেন আর ভারতে প্রথম মেরিন আর্কিওলজি ইউনিট তৈরি করলেন। ডক্টর রাওয়ের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই ছিল তার কাজের মূল মন্ত্র। তিনি মহাভারত বা পুরাণের মতো বইগুলোকে নিছক ধর্মীয় গ্রন্থ বা গল্প হিসেবে দেখতেন না। তিনি বিশ্বাস করতেন যে এগুলো আসলে এক ধরনের ঐতিহাসিক দলিল। আর ঠিক এই বিশ্বাসটা নিয়েই তিনি তার জীবনের সবচেয়ে বড় অভিযানে নেমেছিলেন। এই সংখ্যাটা দেখুন, মাত্র ৮০০ টাকা। এটাই ডক্টর রাওয়ের সংগ্রামের প্রতীক। ভাবুন, সেই সময়ে মেরিন আর্কিওলজি বা সামুদ্রিক প্রত্নতত্ত্বের জন্য সরকারের কাছে কোনো বড় ফান্ডিংই ছিল না। ডক্টর রাও মাত্র ৮০০ টাকা নিয়ে এত বড় একটা অভিযান শুরু করেছিলেন। এটা দেখলেই বোঝা যায় যে বিশ্বাস আর জেদ থাকলে কোনো কিছুই অসম্ভব না। আচ্ছা, এবার আমরা এই অনুসন্ধানের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি। ঠিক এখানে ডক্টর রাওয়ের বিশ্বাসগুলো একটার পর একটা কঠিন বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে সত্যি হতে শুরু করে। এবার দেখুন কি অবিশ্বাস্যভাবে পৌরাণিক কাহিনীর সাথে বাস্তব প্রমাণ মিলে যাচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে একটা বিশাল সুরক্ষিত শহরের কথা, আর আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছেন একটা ৫৬০ মিটার লম্বা পাথরের দেওয়াল। শাস্ত্রে বলা হয়েছে একটা ব্যস্ত বন্দরের কথা, আর পাওয়া গেছে সেই সময়ের জাহাজের পাথরের নোঙর। বিশাল বিশাল প্রাসাদ আর ভবনের কথা বলা হয়েছে, আর সমুদ্রের নিচে পাওয়া গেছে বড় বড় পাথরের স্তম্ভ। মানে হাজার হাজার বছর ধরে যা শুধু গল্প বলে মনে করা হতো, তার একটা বাস্তব ভিত্তি যে ছিল তা স্পষ্ট হয়ে উঠছে। শুধু যে বড় বড় কাঠামো পাওয়া গেছে তাই না, অনেক ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসও মিলেছে। যেমন ধরুন, প্রাচীন লিপি খোদাই করা পোড়ামাটির সিল, লোহার পিতলের নানা জিনিস, বিভিন্ন যুগের মাটির পাত্র। এই সবগুলো জিনিস যখন একসাথে মেলানো হয় তখন একটাই ছবির সামনে আসে। সেখানে সত্যিই একটা উন্নত আর সংগঠিত সভ্যতা ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক, মানে একেবারে চমকে দেওয়ার মতো আবিষ্কার ছিল এটা। একটা প্রত্নবস্তুর কার্বন ডেটিং করে জানা গেল ওটা ৯,০০০ বছরের পুরনো। এই একটা আবিষ্কার ভারতের ইতিহাসের পুরো টাইমলাইনটাকেই চ্যালেঞ্জ করে বসে। কারণ এটা তো হরপ্পা সভ্যতারও আগের। তার মানে দ্বারকার কাহিনী আমরা যা ভাবি তার চেয়েও অনেক অনেক বেশি পুরনো হতে পারে। তো এত সব প্রমাণ দেখার পর এখন সময় হয়েছে আমাদের সেই মূল প্রশ্নে ফিরে আসার। দ্বারকা কি শুধুই একটা পৌরাণিক কাহিনী, নাকি এক হারিয়ে যাওয়া সত্যি ইতিহাস? দেখুন, শহরটা ডুবে যাওয়ার ব্যাপারে দুটো ব্যাখ্যাই কিন্তু আমাদের সামনে আছে। একটা হলো পৌরাণিক ব্যাখ্যা, যা বলছে এটা অভিশাপ আর শ্রীকৃষ্ণের মৃত্যুর ফল। আরেকটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা বলছে যে ঠিক ওই সময়ে সমুদ্রের জলস্তর হঠাৎ করে আর খুব দ্রুত বেড়ে গিয়েছিল, মানে একটা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল। এখন ভাবার বিষয়টা হলো, আচ্ছা, দুটো ব্যাখ্যা কি সত্যি আলাদা, নাকি একই ঘটনার দুটো ভিন্ন দিক, একটা আধ্যাত্মিক আর একটা বৈজ্ঞানিক? আর এই প্রাচীন রহস্যের খোঁজ কিন্তু আজও থেমে নেই। এই তো সেদিন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ওই জায়গায় ডুব দেন। তিনি শ্রীকৃষ্ণের স্মরণে ময়ূরের পালকও অর্পণ করেন। এই ঘটনাটা কিন্তু দ্বারকাকে শুধু একটা আর্কিওলজিক্যাল সাইট হিসেবে নয়, বরং একটা জাতীয় আর সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র হিসেবে আরও মজবুতভাবে প্রতিষ্ঠা করেছে। এই কথাটা দ্বারকার পুরো জার্নিটাকে কি সুন্দরভাবে তুলে ধরে, তাই না? বিশ্বাস আর বিজ্ঞান দুটো বিপরীত মেরু নয়, তারা একই সত্যের দুটো পথ। একটা আমাদের বিশ্বাস করতে শেখায়, অন্যটা তা প্রমাণ করে। যা এক সময় ছিল শুধুই বিশ্বাসের বিষয়, বিজ্ঞান আজ তাকেই প্রমাণ হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছে। এটা দেখিয়ে দেয় যে
বিশ্বাস আর বিজ্ঞান আসলে একে অপরের পরিপূরকও হতে পারে। দ্বারকার এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি দ্বারকার মতো এমন এক জমকালো ঐশ্বর্যময় শহর সত্যি হতে পারে, তাহলে আমাদের প্রাচীন গ্রন্থগুলোতে লেখা আরও কত পৌরাণিক কাহিনী আসলে আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় থাকা ইতিহাস। হয়তো কিংবদন্তি আর বাস্তবতার মধ্যেকার যে লাইনটা, সেটা আমরা যতটা মোটা ভাবি ততটা নয়, বরং খুবই সূক্ষ্ম।